এক্সাম প্রিপারেশন ফর ইংলিশ ক্লাস 11। নমস্কার, আমি অভিজিৎ ঘোষ। প্রত্যেকে যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে ক্লাস 11-এ উঠেছো, প্রত্যেকেই জেনে গেছো তোমাদের নতুন সিলেবাসে তোমাদের পড়াশোনা করতে হচ্ছে এবং ইতিমধ্যে আমাদের প্রত্যেকে হয়তো বইগুলো সব পেয়ে গেছো। ওকে, তো স্পেশালি ইংরাজি বিষয়ে আমার দীর্ঘ প্রায় 20 বছরের একটা এক্সপিরিয়েন্স রয়েছে। তো ক্লাস 11-12-এর বিভিন্ন রকম সিলেবাসের চেঞ্জিংগুলো আমার দেখেছি এবং প্রচুর ছাত্রদেরকে গাইড করেছি। তো আজকে তোমাদের এই ভিডিওতে যেটা তোমাদের সাথে শেয়ার করব, একটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি সনেট, কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এই কবিতাটি সম্পর্কে তোমরা যদি জানার আগে একটু জেনে নেওয়া আমাদের দরকার আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে। তো উনি উনি একজন কবি ছিলেন, হ্যাঁ, নো ডাউট, 100%। কিন্তু উনি স্পেশালিটি ছিল হচ্ছে নেচার পোয়েট হিসাবে। উনি বিখ্যাত ছিলেন নেচার পোয়েট। সেই সময় রোমান্টিক যে যত পোয়েট রয়েছে, রোমান্টিক এজের ইংরেজি সাহিত্যের, তাদের মধ্যে উনি একজন বিখ্যাত কবি। এবং উনার মতে যেটা বলতেন, কবিতা কী জিনিস বা পোয়েট্রি বা পোয়েম কী জিনিস, উনি বলতেন যে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ আওয়ার পাওয়ারফুল ফিলিংস, এটাই হচ্ছে পোয়েট্রি। স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, আমাদের ভেতরের যে ফিলিংসগুলো রয়েছে, অনুভূতিগুলো রয়েছে, শক্তিশালী অনুভূতিগুলো, সেটা যখন স্পন্টেনিয়াসলি নিজের থেকে আমাদের বেরিয়ে আসে ভেতর থেকে, তখন কিন্তু সেটাকে পোয়েট্রি বলা হয়। ঠিক আছে, তো বোঝা যাচ্ছে উনি কী ধরনের কবিতা লিখতেন। এবার বলে নিই, আজকের এই কবিতাটি কম্পোস্ট করা মানে হচ্ছে কম্পোজ করা হয়েছে, এটাকে লেখা হয়েছে, এটাকে তৈরি করা হয়েছে। কোথায় তৈরি করা হয়েছে? আপান ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এখানে দেখা যাচ্ছে ওয়েস্টমিনিস্টার ব্রিজ একটা হচ্ছে ব্রিজের নাম, যেটা হচ্ছে লন্ডনের থেমস নদীর উপরে এই ব্রিজটি রয়েছে। এবং যে ব্রিজটি মানে ক্রস করে যাওয়া যায়, সেই জায়গাটা হচ্ছে ডোভার নামে একটি জায়গাতে যাওয়া যায়। তো এই কটা জিনিস আমরা একটু জেনে রাখতে পারি। ডোভার নামে যে জায়গাটি, যেখানে এই ব্রিজ হয়ে যাওয়া যায়। তো আমরা বুঝতে পারছি যে আমাদের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন এটা কম্পোজ করেছিলেন, তখন তিনি এই ব্রিজের উপর দিয়ে পাস করছিলেন, সেখান দিয়ে যাচ্ছিলেন। ওকে, এবার এই বিষয়ে একটু শুধু জানিয়ে রাখি যে এটা কম্পোজ করা হয়েছে ঠিক কটার সময়। তিনি যখন এই কবিতাটা কম্পোজ করেছিলেন, তার মাথায় এসেছিল এই কবিতাটা, তখন টাইম ছিল প্রায় মোটামুটি বলতে পারি মোটামুটি 6টার দিকে। এবং তার সাথে তার প্রিয় বোন সিস্টার ডরোথি তার সাথে ছিল। ওকে, এবং দুজনে মিলে যাওয়ার সময় সেই ব্রিজের উপর দিয়ে তার মধ্যে যে স্পন্টেনিয়াস ওভারফ্লোটা এসেছিল, ঠিক আছে, তার ফিলিংসে, সেটা কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে উঠে এসছে, যেটা আমরা পড়ব আমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার প্রস্তুতির জন্য। তো উইদাউট ওয়েস্টিং টাইম, চলো কবিতাটা শুরু করি। তো কবিতাটা তোমরা দেখতে পারবে, স্ক্রিনের মধ্যে দেখতে পারবে। ঠিক আছে, তো শুরু করছি ফার্স্ট লাইন। তো এই প্রথম লাইনে যেটা বলেছে, দেখো, আর্থ হ্যাজ not anything to show more fair, dull would he be of soul who could pass by, a sight so touching in its majesty. তো চলো প্রথমে 3টে লাইন বুঝি। বলেছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। বলছে পৃথিবীর কাছে এর থেকে সুন্দর কিছু, ফেয়ার মানে সুন্দর বা বিউটিফুল, এর থেকে সুন্দর কিছু দেখানোর মতো আর নেই। তার মানে তো ব্রিজে দাঁড়িয়ে যে সিনারিওটা, যে চিত্রটা দেখতে পেরেছেন, তিনি বলেছেন যে এটা এত সুন্দর যে পৃথিবীর কাছে এর থেকে সুন্দর কিছু আর হতে পারে না। তারপরে লাইনে যেটা বলেছে, ডাল উড হি বি অফ সোল হু পাস বাই। বলছে যে এইখান দিয়ে যারা পাস করে যাবে, ঠিক আছে, যদি কারোর মন ডাল মানে একটু হতাশা বা একটু দুঃখে রয়েছে, ঠিক আছে, একটু মনটা ভালো নেই, মন মেজাজ ভালো নেই, যদি সেরকম কেউ যায়, সে কিন্তু সেখানকার সৌন্দর্য দেখার পর তার কিন্তু সে আর ওই ডালনেসটা থাকবে না, তার মধ্যে একটা পরিবর্তন আসতে বাধ্য। এত সুন্দর জায়গাটা। বলছে এ সাইট সো টাচিং। সাইট মানে হচ্ছে দৃশ্যটা এতটা টাচিং, টাচ মানে যেটা আমাদের হৃদয় স্পর্শ করে যায়, সেটা বলা হচ্ছে টাচিং। ওকে, ইন ইটস ম্যাজেস্ট্রি। ঠিক আছে, এখানে ম্যাজেস্ট্রি মানে বলছে তার নিজস্ব মহিমায়, গ্রেটনেস, তার যে জায়গাটার সৌন্দর্যের যে মহিমা রয়েছে, তার নিজস্ব গ্রেটনেস নিয়ে সেই জায়গাটি মানুষের মনকে কিন্তু ছুঁয়ে যেতে বাধ্য করবে। এই গেল প্রথম
3 লাইন। তো চলো পরের 3 লাইন আমরা একটু বুঝে নিই। This city now doth like a garment wear the beauty of the morning, silent, bare. Ships, towers, domes, theatres and temples lie. দেখো বলছে এই যে শহরটা, ওই ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে শহরটাকে যখন তিনি দেখছেন, বলছেন দেখে যেন মনে হচ্ছে একটা গার্মেন্ট ওয়্যার। গার্মেন্ট মানে একটা পোশাক, ওয়্যার মানে পরে রয়েছে, পরিধান করে রয়েছে। তো মনে হচ্ছে যেন একটা পোশাক পরে রয়েছে, একটা গার্মেন্ট পরে রয়েছে। এবং তার যে সৌন্দর্যটা সেটা হচ্ছে মর্নিং বিউটি, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্য। আমরা কিন্তু জানি যে সকালের সৌন্দর্যটা একটু অন্যরকম হয়, তাই না? কতটা ফ্রেশ লাগে নিজেদেরকেও। তো সকালের সৌন্দর্য সবসময় সুন্দর। তো বলছে দ্য বিউটি অফ দ্য মর্নিং। তো বিউটি অফ দ্য মর্নিংটা কেমন সেটাই কিন্তু দেখো পরের লাইনগুলো বলেছে। সাইলেন্ট, ঠিক আছে, নীরব, নীরব, হই হট্টগোল খুব কম থাকে সকালবেলাটায়, রাইট? আর কি বলেছে? বেয়ার, বেয়ার মানে ফাঁকা। বেয়ার হেড আমরা অনেক সময় বলি, খালি যাদের মাথা চুল থাকে না, বেয়ার হেড খালি মাথা, তো ফাঁকা, ঠিক আছে। তো চুপচাপ, সাইলেন্ট এবং বেয়ার। সেই সময় কি হয়েছে পরের লাইনে দেখো বলেছে যে যত জাহাজগুলো রয়েছে, কেন জাহাজের কথা বলেছে? মানে ওখানে থেমস নদীর কথা বলা হয়েছে, নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, সেই নদীতে যে শিপগুলো রয়েছে, জাহাজগুলো রয়েছে, সেগুলো কথা বলছে। আর কি বলছে? টাওয়ার্স, বিভিন্ন বড় বড় টাওয়ার রয়েছে সেখানে। ডোমস, ডোমস মানে বড় বড় গম্বুজের কথা বলা হচ্ছে। এবার দেখো এখানে ডোমস বলতে বিভিন্ন রকম গম্বুজই রয়েছে, বাট এখানে সেন্ট পল ক্যাথিড্রাল, সেন্ট পল ক্যাথিড্রাল, লন্ডনের যে বিখ্যাত ক্যাথিড্রাল, ঠিক আছে, গির্জাটা, তার কথা বলা হচ্ছে কিন্তু এই ডোমসকে উল্লেখ করে, ঠিক আছে। এই জিনিসগুলো প্লাস থিয়েটার, যেখানে নাট্যশালা রয়েছে সেগুলো, এবং টেম্পলস এবং মন্দিরগুলো, এই প্রত্যেকটা এই জিনিসগুলো সবাই কি করছে? ঠিক পরের লাইনে রয়েছে লাই, মানে শুয়ে রয়েছে, শুয়ে আছে, ঘুমিয়ে আছে। তার মানে এরা প্রত্যেকে সব চুপচাপ, শান্ত, নিস্তব্ধ, সাইলেন্ট অ্যান্ড বিয়ার। আই হোপ এই পরের পার্টটাও ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট পার্টে যাচ্ছি, পরের লাইনে। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। চলো আমরা এই দুটো লাইন একটু বুঝে নিই। ওপেন আনটু দ্য ফিল্ড মানে যতটা ফিল্ড মানে মাঠ দেখা যাচ্ছে পুরোটাও তো ওপেন, ফাঁকা। সকালবেলা উপরে ব্রিজের উপর থেকে দেখছি, নিচটা থেকে দেখা যাচ্ছে, মনে হচ্ছে মাঠের মতো, সম্পূর্ণটা ফাঁকা দেখা যাচ্ছে। অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশটাও কিন্তু ততটাই ফাঁকা। কেন বলছে দেখো, যে আকাশটা, সকালের আকাশটা পরিষ্কার আকাশ, সেটা ফাঁকা কথা বলছে। এবং ফিল্ড মানে যতটা সে দেখতে পাচ্ছে উপর থেকে পুরো মাঠের মতো, ঠিক আছে, সেটা বলছে ফাঁকা দেখা যাচ্ছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। এবং অল কী বলছে? ব্রাইট, প্রত্যেকটা জিনিস উজ্জ্বল, কেন সকালবেলার সূর্যের প্রথম আলোটা পড়েছে, সব উজ্জ্বল দেখাচ্ছে। গ্লিটারিং, গ্লিটার মানে জানি আমরা চিকচিক করা, চকচক করছে। ইন দ্য স্মোকলেস এয়ার, এবং সেই মুহূর্তে সে জায়গাটা কিন্তু স্মোকলেস এয়ার। কেন? কারণ সকালবেলায় এখনও মানুষের জীবনযাত্রা শুরু হয়নি, তো সেখানে কোনো কলকারখানা চালু হয়নি, সুতরাং ধোঁয়া, গাড়ি ঘোড়া চালু হয়নি সকালবেলা তখনও। তো সেখানে কোনো স্মোক নেই, মানে ধোঁয়া নেই, ধোঁয়াহীন সেই বাতাসের মধ্যে পরিষ্কার সব কিছু চকচক করছে। তো কত সুন্দর দৃশ্য আমরা বুঝতে পারছি। তো চলো পরের লাইনটা দেখি। নেভার ডিড দ্য সান মোর বিউটিফুল স্টিক in his first splendor, valley, rock or hill. দেখো এখানে বলছে নেভার ডিড দ্য সান, মানে সূর্য এর আগে, মানে কবি বলতে চাচ্ছেন উনি যখন দেখছেন তার আগে হয়তো কোনো দিনই সূর্য এত সুন্দরভাবে মানে তার আলোটা প্লাবিত করেনি। প্লাবিত করা মানে স্টিপ, মানে এখানে প্লাবিত করা, স্টিপ, STWP, স্টিপ। বলছে এবার মনে হচ্ছে যেন সূর্য সেদিনের জন্য এত সুন্দরভাবে তার আর আলোটা ছড়িয়ে দিয়েছে। ইন দ্য ফার্স্ট স্প্লেন্ডার, ফার্স্ট স্প্লেন্ডার, ফার্স্ট স্প্লেন্ডার মানে হচ্ছে প্রথম, স্প্লেন্ডার কথাটা হচ্ছে উজ্জ্বলতা বা দ্যুতি, ঠিক আছে। তার যে উজ্জ্বলতাটাকে প্রথমবারের জন্য হয়তো এত সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছে। কোথায় কোথায় ছড়িয়ে দিয়েছে? ভ্যালি, রক অর হিল। ভ্যালি মানে উপত্যকা, রক বড় বড় পাথরের কথা বলা হচ্ছে, হিলস মানে পাহাড়। তো সব জায়গায় মনে হচ্ছে যেন সূর্য তার দ্যুতি বা স্প্লেন্ডিড, যেটা বলা হচ্ছে স্প্লেন্ডার, এটাকে যেন ছড়িয়ে দিচ্ছে। চলো পরের দু লাইন দেখি। নেভার স আই, নেভার ফেল্ট এ কাম সো ডিপ,
দ্য রিভার গ্লিথ অ্যাট হিজ ওন সুইট উইল। ওয়াও, খুব সুন্দর। তো দেখো বলছে নেভার স আই, মানে আমি এরকম দৃশ্য কখনো আর আগে দেখিনি, বা নেভার ফেল্ট, এর আগে আমি কখনো এরকম অনুভবও করিনি। এত কাম অ্যান্ড ডিপ, কাম মানে হচ্ছে শান্ত, ডিপ মানে গভীরতা। তাহলে এত গভীরতা এবং এত শান্ত ভাব আমি কিন্তু কখনো আর আগে অনুভব করিনি। কবি দেখো, এগুলো প্রত্যেকটা হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটিভ, মানে হচ্ছে কবি সরাসরি যা যে চোখে দেখেছে সেটাকে বর্ণনা করছে, এটাকে বলা হয় ফার্স্ট পার্সন ন্যারেটিভ। ওকে, তো চলো এর সাথে আর কি দেখবো। তার পরের লাইনটা যেটা বলেছিল, দ্য রিভার গ্লিথ। এবার রিভার গ্লিথ কথাটা মনে হচ্ছে বয়ে চলা। ওকে, তো নদী বয়ে চলছে তার নিজস্ব ইচ্ছায়। তার মানেটা কি? তখন সকালবেলা কোনো জাহাজ তখনও চালু হয়নি, কোনো নৌকো নৌকো তখনও আহ, আহ, ছাড়েনি তখনও নদীতে, থেমস নদীর উপরে। তো কি হচ্ছে, তার ফলে নদী কিন্তু বিনা বাধায় তার মতো বয়ে চলছে। ঠিক আছে, যেন নদীও তার স্ব ইচ্ছায় বলছে সুইট উইল, সুইট মানে মিষ্টি বা ভালো, উইল মানে ইচ্ছা, তার মনের আনন্দের ইচ্ছা করে সে বয়ে চলছে। তো সেই মুহূর্তে লাস্ট টু লাইনে দেখবো আমরা ভগবানের কাছে কবি কি বলছে। লাস্ট টু লাইন, ডিয়ার গড, দ্য ভেরি হাউজেস সিম অ্যাসলিপ অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। বলছে ডিয়ার গড, এখানে আমাদের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছে ডিয়ার গড মানে হে ভগবান, ভগবানকে বলছে যে দেখো, দ্য ভেরি হাউজেস সিম অ্যাসলিপ, মানে মনে হচ্ছে যেন বাড়িগুলো, ঘরগুলো সবাই ঘুমিয়ে রয়েছে। এবার দেখো, অ্যাকচুয়ালি বাড়ি বা ঘর তো কখনো ঘুমায় না, তার ভেতরে থাকা মানুষগুলো ঘুমায়, কিন্তু এটা একটা হচ্ছে বলা হচ্ছে সিমিলি। ওকে, এটা একটা এক্সাম্পল দিয়ে কথা বলা হয়, কবিতার মধ্যে এগুলো ইউজ করা হয়, যে মনে হচ্ছে না বাড়িগুলো শুয়ে রয়েছে, মানে অ্যাকচুয়ালি সব মানুষগুলো কিন্তু শুয়ে রয়েছে। অ্যান্ড অল দ্য মাইটি হার্টস, বলছে ঘরগুলো ঘুমিয়ে রয়েছে, এবং মাইটি হার্টস মানে শক্তিশালী যে মানুষ হৃদয়গুলো রয়েছে, ঠিক আছে, তার মানে তার ভেতরে থাকা যত মানুষগুলো রয়েছে প্রত্যেকে তারা কি হচ্ছে, লাইং স্টিল, তারা প্রত্যেকে চুপচাপ করে শুয়ে আছে। তার মানে তখনও সবাই কিন্তু জেগে ওঠেনি, ঠিক আছে, তখন প্রত্যেকে ঘুমিয়ে রয়েছে এবং দিনটা শুরু হবে। তো ঠিক এত সুন্দর একটা পিকচার কিউ ডেসক্রিপশন, ওকে, এত সুন্দর একটা চিত্রায়ন আমরা যাকে বলতে পারি, এই কবিতার মধ্যে দেখেছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে। তো ফ্রেন্ডস অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস, আই হোপ তোমাদের এই কবিতাটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি এরপরেও কোনো অসুবিধা থাকে অবশ্যই সে বিষয়ে ওভার টেলিফোন যোগাযোগ করতেই পারো। ওকে, বা নেক্সট টাইম আমরা যখন আরও কিছু সেশন থাকবে ডিজিটালি ওপেন থাকবে কোশ্চেন করার জন্য, তখন অবশ্যই কোশ্চেন করতে পারো। তো কবিতাটা আমরা পড়ার চেষ্টা করলাম, এর মধ্যে শুধু আর দু একটা পয়েন্ট বিশেষ করে বলে দিই। কবিতাটা পড়ার সময় তোমরা দেখেছো কিনা, ফলো করেছো কিনা জানি না, বাট একটু বলে দিই যে এখানে কিছু কিছু জিনিস আমাদের জানা দরকার। যেমন কোশ্চেন আসতে পারে, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। প্রশ্ন করতে পারে যে কবিতাটা তোমরা পড়লে এটা কী কবিতা, এটা একটি সনেট কবিতা, ঠিক আছে, চতুষ্পদী কবিতা, ঠিক আছে। এখানে টোটাল দেখবে তোমার 14 লাইনের এটা কবিতা হবে। এই 14 লাইনের মধ্যে ভালো করে ফলো করে দেখবে, প্রথম 8 লাইন এটাকে বলা হয় অক্টেভ, অ্যান্ড পরের 6 লাইনকে বলা হয় সেস্টেট। অক্টেভ অ্যান্ড সেস্টেট, ওকে, এই দুটো জিনিস মনে রাখবে, ঠিক আছে। এবং যদি জিজ্ঞাসা করা হয় এর মানে রাইম স্কিমটা কেমন, মানে এই যে ছন্দগুলো যে মেলানো, সেটার ব্যাপারটা কেমন, এখানে আমরা দেখেছি প্রত্যেকটা লাইনে, ধরো প্রথম লাইনের শেষে ছিল ফেয়ার, এই ফেয়ারের সাথে মিলিয়ে একই রকম সাউন্ডের আরেকটা ছিল হচ্ছে 4 নম্বর লাইনে, সেটা হচ্ছে ওয়ার। তাহলে ফেয়ার, ওয়ার, তাহলে প্রথম লাইনের সাথে নাম্বার 1 লাইনের সাথে নাম্বার 4 লাইনের সাথে মিল রয়েছে, ঠিক আছে। আবার সেকেন্ড লাইনের যেটা থাকবে, ঠিক আছে, সেকেন্ড লাইনটা তার সাথে আবার থার্ড লাইনের সাথে শেষে মিল রয়েছে। দেখো প্রথম সেকেন্ড লাইনে কী ছিল, প্রথমেই বাই, আবার পরেরটা ছিল হচ্ছে ম্যাজেস্টাই, ওকে, ম্যাজেস্টি আমরা যেটা উচ্চারণ করি সেটা ম্যাজেস্টাই। তো এখানে বাই, ম্যাজেস্টাই, এই যে মিলটা, এই মিলগুলোকে বলে রাইম স্কিম। এটাকে কীভাবে লিখতে হয়, 1 নম্বর লাইনের সাথে 4 নম্বর, মানে 1 নম্বর লাইনকে যদি আমরা এ নাম দিই, তাহলে 4 নম্বরকেও আমরা এ মিলে গেল, এ আর এ, তাহলে আর মাঝখানে যদি ধরি এটাকে বি, তাহলে পরে দুটো একই মিলে গেল বি, তাহলে এ বি বি আবার এ, এইভাবে করে পরের 4 লাইনও একই রকমভাবে রয়েছে, এ বি বি এ। আর লাস্টের যেটা দেখবে 6টা লাইন,
প্রত্যেকটা মজা রয়েছে। সেটা হচ্ছে প্রথম লাস্ট 6 লাইনের প্রথম লাইনের সাথে 3 নাম্বার লাইন, আবার 2 এর সাথে 4 নাম্বার লাইন। তার মানে হচ্ছে সি, যে নাম দিই সিডি সিডি সিডি, এই ফর্মে লেখা। তো টোটাল লাইন স্কিম আসলে শুধু কোনটাকে লিখবে তোমরা, শুধু এটা মাথায় রাখো, এ বি বি এ সিডি সিডি সিডি, এটাকে বলা হচ্ছে রাইম স্কিমটা। আর এটার হচ্ছে ছন্দটা লিখবা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। তো বিভিন্ন ধরনের ছন্দ আমাদের ইউজ করা হয়, তো অতটা ছন্দ বিষয়ে তোমাদের এখনই জানা দরকার নেই, বাট আয়াম্বিক পেন্টামিটার এই শব্দটা মনে রাখবে যে কোন ছন্দে লেখা, আয়াম্বিক পেন্টামিটার। ওকে, এবং এটা ফার্স্ট পারসন ন্যারেটিভ, এটা বলে দিয়েছি। আর এই কবিতাটা স্পেশালি এটা হচ্ছে পেট্রাকান সনেট বলতে পারো, ঠিক আছে। মানে এর যে গঠনটা, মানে ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানগুলো আমরা রবীন্দ্রসঙ্গীত বলি, তার কবিতাগুলোকে রবীন্দ্র কবিতা, ঠিক আছে। তো বিশিষ্ট ব্যক্তিরা কিছু কিছু যখন করে যায় তাদের বিখ্যাত কাজগুলো, সেটা একটা ট্রেন্ড বা একটা প্রথার মতো চালু হয়ে যায়। তো পেট্রাক যিনি ছিলেন, উনি একজন ছিলেন হচ্ছে বিখ্যাত কবি। ওনার লেখাগুলোকে পেট্রাকান সনেট বা পেট্রাকান পোয়েট্রি নামে আমরা বলতে পারি। তো এই কবিতাটা কিন্তু সেই ধরনের, সেই রূপের বা লেখা। তো যদি এটা পরীক্ষায় আসে, আমাদের মনে রাখতে হবে এটার ফর্মটা কি বা রূপ বা গঠনটা কীরকম, সেটা হচ্ছে পেট্রাকান। শুধু এটা আরেকটু জেনে রাখো, এই কবিতাটা পাবলিশ হয়েছিল কত সালে, 1807 সালে। 1807, 1807, 1807, ওকে, 1807। তো এই সালটা তোমরা একটু মনে রাখবে। আর যেহেতু এটা হচ্ছে প্রকাশ হয়েছিল কত বললাম, 1807, বাট এটা কিন্তু লেখা হয়েছিল কত, 1802 সালে। তার মানে 5 বছর পরে এটা প্রকাশিত হয়। ওকে, আর স্পেশালি অনেক সময় ডেটটা আসে যে কোন ডেট ছিল সেই যখন এটা কম্পোজ করেছিল ব্রিজের উপরে দাঁড়িয়ে, সেটা হচ্ছে 3rd সেপ্টেম্বর। ওকে, তাহলে 3rd সেপ্টেম্বর 1802 সালে এটা কম্পোজ করা হয়, ঠিক আছে। এবং এটা প্রকাশিত হয়েছিল 1807 সালে। ওকে, তো এই হচ্ছে টোটাল আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সনেট কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। আই হোপ এটা তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারো সকলের সাথে, বিশেষ করে যারা এবার ক্লাস 11-এ রয়েছো, তোমাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে হয়তো কাজে লাগবে বলে আমি আশা করছি। ধন্যবাদ। এবং পরবর্তী আরও যে কবিতা বা গল্পগুলো রয়েছে তার ভিডিওগুলো রয়েছে, লিঙ্কগুলো রয়েছে, অবশ্যই তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে সাহায্য নিতে পারো। ওকে, তো সামনেই পরীক্ষা সেপ্টেম্বরে, তো প্রত্যেকে ভালো মতো প্রিপারেশন নাও। উইশ ইউ বেস্ট অফ লাক, বেস্ট উইশেস ফর মি। থ্যাংক ইউ।